প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকের এই আয়োজনটি আমরা দুভাগে ভাগ করে আলোচনা করব এবং প্রথমেই আমাদের সাথে অতিথি হিসেবে আছেন হসপিটাল পুলিশ অফিসার, তিনি হচ্ছেন ইকবাল মোর্শেদ, আমাদের নিয়মিত আলোচক, আমরা প্রায়ই তাকে আমন্ত্রণ জানাই। এরপরে ইমরুল কবির তিনি আসবেন, তিনি হচ্ছে অ্যাক্টিভ হিলিং এর সিইও, ডক্টর অফ ফিজিওথেরাপি, এবং তিনি আপনার আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলবেন পরের হাফে। আপনারা আশা করছি সঙ্গেই থাকবেন। প্রথমে ইকবাল মোর্শেদকে আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আজকের এই অনুষ্ঠানে, স্বাগত জানাচ্ছি। থ্যাঙ্কস ফর হ্যাভিং মি শামীম ভাই। টিভিএন 24 এর সকল দর্শককে শুভেচ্ছা এবং অভিনন্দন। জি, আমরা এই মুহূর্তে আপনার কাছ থেকে জানতে চাই যে খুব শিগগিরই প্রথম প্রশ্ন যেটি হসপিটাল পুলিশ, আচ্ছা আমরা একটু যারা আজকে নতুন জানছেন তাদের জন্য বরং আপনি শুরুতেই বলুন হসপিটাল পুলিশ এই কাজটা কি, এরা কারা এই কাজটি করেন? থ্যাংক ইউ। সো এটি একটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমাদের এই কমিউনিটির মধ্যে এই জবটার সাথে অনেকেই ফ্যামিলিয়ার না, পরিচিত না। রাইট। সো সেই জন্য আমি মনে করি যেটা খুব সুন্দর করে এক্সপ্লেন করা দরকার। এটি হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে যে কয়েকটি ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে তার মধ্যে হসপিটাল পুলিশ অন্যতম একটা ল এনফোর্সমেন্ট এজেন্সি। সো অন্যান্য ল এনফোর্সমেন্ট এজেন্সির মতো আমরাও আমাদের নির্দিষ্ট কিছু জুরিডিকশন আছে, নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়া আছে, সেখানে আমরা আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করে থাকি। যেমন ধরুন আমাদের হসপিটাল এবং হসপিটালের আশেপাশে সারাউন্ডিং এরিয়া, সেখানে আমরা বিভিন্ন পেট্রোলের মাধ্যমে এবং সার্ভাইলেন্স ক্যামেরা আছে আমাদের, সার্ভাইলেন্স ক্যামেরার মাধ্যমে আমরা মনিটরিং করে থাকি, মেক শিওর যাতে কোনো ক্রাইম সেখানে সংগঠিত না হয়। এখন যদি কোনো ক্রাইম সংগঠিত হয়, সেখানে হতে পারে যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো কিছু ঘটতে পারে, সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অ্যাকশনের মাধ্যমে, বিভিন্ন ধরনের রেসপন্ডের মাধ্যমে সেইগুলোকে আমরা নির্মূল করে থাকি। আচ্ছা, এই হসপিটাল পুলিশ যেটা, এটা কি এনওয়াইপিডির অধীনে? না, এটা আমাদের আলাদা একটা সংস্থা। এটা নিউ ইয়র্ক সিটি হেলথ অ্যান্ড হসপিটালের আন্ডারে আছে, টোটালি একটা ইন্ডিভিজুয়াল ল এনফোর্সমেন্ট এজেন্সি। আচ্ছা, এটার নিয়োগ প্রক্রিয়াটা তাহলে কিভাবে হয়? দেখুন, নিয়োগ প্রক্রিয়াটা আমি বলবো অন্যান্য ল এনফোর্সমেন্ট এজেন্সির মতোই কিছুটা একই রকম। বিশেষ করে এনি ল এনফোর্সমেন্ট অফিসার নিয়োগের ক্ষেত্রে যে জিনিসগুলি প্রথম দরকার সেটা হচ্ছে এই দেশের নাগরিকতা হবে, সিটিজেন মাস্ট। তারপরে তাকে এই দেশের তাকে যে এই দেশে অথবা বাংলাদেশ থেকে যারা লেখাপড়া করে আসে তারা ইভ্যালুয়েশন করে তারা এখানকার সমপর্যায়ের শিক্ষার একটা সার্টিফিকেট নিতে পারে। সেক্ষেত্রে এটা হাই স্কুল ডিপ্লোমা সমমান, এবং তাকে নিউ ইয়র্ক সিটি, যেটা একটা নিউ ইয়র্ক সিটির মধ্যে নিউ ইয়র্ক সিটি 5 বোর্ডের যে কোনো একটা জায়গায় রেসিডেন্স হতে হবে, তার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এই জিনিসগুলো থাকলেই তাকে মোটামুটি সে অ্যাপ্লিকেশনটা করতে পারে, এবং তার রেকর্ড ভালো থাকতে হবে। বাট নিয়োগ প্রক্রিয়াটা একটু সময় সাপেক্ষ, একটু সময় নেয়, যেহেতু এটা গভর্নমেন্ট জব এবং ল এনফোর্সমেন্ট জব, সেজন্য এটা অনেকগুলি স্টেপ আছে, একটা পর একটা। আপনাকে যখন অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার পরে তারা তাকে একটা, আমাদের দেশে যেমন একটা গভর্নমেন্ট জবের জন্য তাকে বিসিএস পরীক্ষা দিতে হয়, তেমনি এইভাবে একটা সিভিল সার্ভিস এক্সাম আছে, তাকে প্রথমেই একটা সিভিল সার্ভিস এক্সামে তাকে অ্যাটেন্ড করতে হবে এবং সেখানে ডেফিনেটলি তাকে পাস করতে হবে। খুবই ভালো কথা। এখন এই যে পুলিশ, যারা হসপিটাল পুলিশ, আপনি তাদেরকে একটা সাধারণ ধারণা দিলেন আমাদেরকে যে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, হসপিটাল এবং হসপিটালের আশপাশে, নিশ্চয়ই তাদেরকে রাস্তায় টহল দেওয়ার জন্য পাঠায় না, তারা শুধু তো হসপিটালে এবং রাউন্ড দ্য ক্লক 24 ঘন্টায় কিন্তু তারা ওখানে কাজ করে। তো এই কাজ করতে গিয়ে আপনি শুধু একটা আইন শৃঙ্খলার কথা বলছিলেন, আর কি কি দায়িত্ব পালন করে? আইন শৃঙ্খলার বাইরেও আমাদের অনেক দায়িত্ব সেখানে পালন করতে হয়। যেমন ধরুন কোনো ভিজিটর, আপনি যখন এখানকার কোনো সিটি হসপিটালে বা গভর্নমেন্ট কোনো হসপিটালে যাবেন, দেখবেন যে কোনো ভিজিটর যখন কোনো রুগীকে দেখতে যায়, ডেফিনেটলি তাকে একটা পাস নিয়ে যাইতে হয় সামনে থেকে। এটা হসপিটাল পুলিশ থেকে তাদেরকে ওই পাস দেওয়া হয়, পাস দিলে সে ওখানে যেতে পারে। প্লাস আমাদের কিছু কিছু গভর্নমেন্ট হসপিটালের নিজস্ব কিছু পার্কিং লট আছে, সেখানে যদি কেউ কোনো গাড়ি পার্ক করে, সেখানেও আমাদের থেকে তাদেরকে গাড়ি পার্কিংয়ে পাস নিতে হয়। এবং যারা এমপ্লয়ি আছে, এমপ্লয়িরা
কাজ করার সময় তারা যে একটা আইডেন্টিটি তারা যে ক্যারি করতে হয়, যে আইডিটা তাদের কাছে থাকে, সেই আইডিটা আমরা প্রোভাইড করে থাকি তাদেরকে। মেক শিওর সে যখন কাজ করে 24/7 যখনই সে কাজ করবে তার আইডিকে তাকে হোল্ড করতে হবে। এর বাইরেও ধরুন এই নগরে নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড সংগঠিত হয়, তো অনেকেই হয়তোবা অপরাধের শিকার হয়ে হসপিটালে আসে, আবার অনেকে হয়তোবা ভর্তি থাকে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হতে পারে, তাদেরকে আবার কোর্টে নেওয়ার ব্যাপার থাকতে পারে। এই বিষয়গুলোতে হসপিটাল পুলিশ কিভাবে সমন্বয় করে? হ্যাঁ, সেগুলি আমাদের এটা ডিপেন্ড করে সে যেই ক্রাইমটা করছে সে কোথায় করছে। সে যদি হসপিটাল এবং সারাউন্ডিং এরিয়ার বাইরে কোনো ক্রাইম করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে যেই সংস্থা তাকে হসপিটালে নিয়ে আসছে সেই সংস্থাই বাকি কাজগুলো সে করবে। আমাদের কাজটা শুধু এখানে ট্রিটমেন্টে সহযোগিতা করা। বাট আমাদের সারাউন্ডিং এরিয়াতে, জিওগ্রাফিক্যাল এরিয়াতে কেউ যদি কোনো ক্রাইম করে, ফর এক্সাম্পল কেউ কোনো ক্রিমিনাল অফারেন্স করলো, ক্রিমিনাল অকারেন্সের জন্য আমরা অনেক সময় তাকে সি সমন, যেটাকে বলা হয় ক্রিমিনাল সমন দিয়ে থাকি, যেই সমন তাকে নিয়ে তাকে কোর্টে হাজির হয়ে তাকে এটাকে জবাবদিহি করতে হয়। এমনকি আমাদের সারাউন্ডিং এরিয়ার ভিতরে কেউ যদি কোনো ল ব্রেক করে, সেই ল ব্রেক করার কারণে প্রয়োজনে আমরা তাদেরকে অ্যারেস্ট করতে হয়, অ্যারেস্ট করতে হয়। এবং আমরা যদি কাউকে অ্যারেস্ট করি, তাকে আমাদের দায়িত্বে তাদেরকে কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া এবং সাপোর্টিং ডকুমেন্টস আমরা কোর্টে প্রোভাইড করতে হবে। আপনারা অ্যারেস্ট করার পরে তাকে কোথায় রাখেন? তাকে কোথায় রাখে, আমাদের সেখানে আছে নির্দিষ্ট কিছু স্থান আছে, জায়গা আছে, সেখানে আমরা রাখতে পারি। রাখার পরে তারা আমাদের কিছু কাজ আবার আমাদের সাথে এনওয়াইপিডির সাথেও আছে। আমরা অনেক কিছু এনওয়াইপিডি লোকাল প্রিসেন্টে যাইতে হয়, সেখান থেকেও কিছু পেপারস নিতে হয়। তারপরে আমরা সেই যাকে আমরা অ্যারেস্ট করলাম তাকে আমরা আমাদের দায়িত্বে আমাদের গাড়ি দিয়ে আমরা এসকর্ট করে তাকে কোর্টে নিয়ে যেতে হয়। আচ্ছা, মোটামুটি আমরা ধারণা পেলাম কাজটা কেমন। এবার যারা আগ্রহী, যারা জবটা পেতে চায়, তারা কেন এই জবে আসবে, এটা একটু আপনি বলেন যে জবটা কেন আসা উচিত তাদের। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করছেন যে কেন আসবে। প্রথমত দেখুন, আসলে এখানে পৃথিবীর সব জায়গায় বিভিন্ন প্রফেশন আছে, তাই না? সো অনেকেই কিন্তু আগ থেকেই তার একটা মেন্টালি একটা প্ল্যান থাকে, মাইন্ডসেট থাকে যে আমি এই প্রফেশনে কাজ করবো, আমার ফিউচার আমি এই প্রফেশনে নেব। আমাদের ক্ষেত্রে আমি বলবো, যদি তার মাইন্ডসেট করে থাকে যে আমি ল এনফোর্সমেন্টে পুলিশ অফিসার হিসেবে কাজ করব, সেই ক্ষেত্রে কেউ এই প্রফেশনে আসতে পারে। এজ এ ল এনফোর্সমেন্ট অফিসার সে এখানে কাজ করবে, সে মানুষদেরকে সাহায্য করবে, দেশের সাহায্য করবে, হেল্প করবে, রুগীদের সাহায্য করবে, যে কোনো অকারেন্স করলে সেখানে সে এটা রেসপন্স করবে। তাছাড়াও এখানে আর একটা বড় বেনিফিট আছে, সেটা হচ্ছে প্রমোশনাল বেনিফিট। যেমন অনেকের যোগ্যতা আছে, সে যদি কোনো একটা কাজ ভালোভাবে করতে পারে, সে কিন্তু আপনার প্রমোশন নিতে পারে সে ইচ্ছা করলে। প্রমোশনাল যে এক্সামগুলো আছে, এক্সাম দিয়ে সে আস্তে 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 উপরের লেভেলে চলে যেতে পারে। সেদিক থেকে আমাদের 3টি স্তর আছে প্রমোশনের। একটি হচ্ছে যখন নাকি সে এন্ট্রি লেভেলে অফিসার হিসাবে ঢুকে, তারপরে সে প্রমোশন হতে পারে সার্জেন্টে, এবং সার্জেন্ট থেকে সে লুথানেন্টে প্রমোশন হতে পারে, লুথানেন্ট থেকে সে ক্যাপ্টেন পর্যন্ত প্রমোশন হতে পারে। তো মনে রাখবেন, প্রত্যেকটি প্রমোশনে যখনই তার প্রমোশন হবে, প্রত্যেকটি প্রমোশন কিন্তু তার স্যালারি কিন্তু ইনক্রিজ হচ্ছে, সাথে সাথে তার স্যালারি ইনক্রিজ হচ্ছে। তো এটা একটা বিগ অপরচুনিটি। অন দ্য আদার হ্যান্ড, এখানে কেউ যদি মনে করে যে ঠিক আছে আমি 2-1 বছর কাজ করে ঠিক আছে আমি মাইন্ড চেঞ্জ করলাম, আমি অন্য কিছু করব বা অন্য প্রফেশনে যাব, সেই ক্ষেত্রে আমাদের অনেক জব আছে যেগুলোতে তাদের রিকোয়ারমেন্টসে থাকে যে তোমাকে 1 বছর ল এনফোর্সমেন্টে জব করতে হবে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. যেমন একটা টাইটেলের কথা আমি বলি, সেগুলোকে BHA, বিহেভিয়ার হেলথ অ্যাসোসিয়েট, যেটা স্যালারি স্টার্টিং লাইক 58 to 60 থেকে শুরু হয়। তো কেউ যদি আমাদের এখানে 1 বছর ল এনফোর্সমেন্টে জব করে, তাহলে কিন্তু সে ওই জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে, ডিউ টু সে ল এনফোর্সমেন্টে কাজ করছে সে। সো এই এক্সপিরিয়েন্সটাকে একজন মানুষ সে অন্য কাজেও ব্যবহার করতে পারে ইচ্ছা করলে।
খুব সুন্দরভাবে আপনি পুরো ব্যাখ্যাটি করলেন। তাহলে এই নিউ ইয়র্ক শহরে কতটি হাসপাতাল পুলিশ আছে, সংখ্যা কি, এবং এটা সম্পর্কে আমাদের একটু ধারণা দেন আর কি। আচ্ছা, আমাদের টোটাল নিউ ইয়র্ক সিটিতে 11টি হসপিটাল আছে, এবং এটা হচ্ছে সিটির, নিউ ইয়র্ক সিটি, রাইট। সো 11টি হসপিটাল আছে, যেগুলো সিটি হসপিটাল, যেগুলোকে বলা হয় আমরা গভর্নমেন্ট হসপিটাল। আর সাথে আছে 5টি নার্সিং হোম আছে, এবং 30টির মতো আমাদের ক্লিনিক আছে, যে ক্লিনিকগুলোতে দেখা যায় একজন মানুষ যে কোনো সময় তার টুকটাক অন্য ডাক্তার দেখানো, আমরা অনেক সময় প্রাইভেট ডাক্তার দেখাই। ক্লিনিক দু একটা নাম শুনি, কার কোনগুলো? এগুলো আপনার অনেক জায়গায় আছে। এটার নামই হচ্ছে নিউ ইয়র্ক সিটি হেলথ অ্যান্ড হসপিটাল, গোথেম ক্লিনিক বলে। আপনার আমাদের জাংশন বুলওয়ার্ড আছে, জ্যাকসন হাইটে আছে, অনেক জায়গায় আছে, 30টা ক্লিনিক আছে আমাদের। সো এই ক্লিনিকগুলো একজন মানুষ, সে হয়তো হসপিটাল তার থেকে অনেক দূরে, অথবা তার এমন একটা সমস্যা যে সে নর্মাল একজন ডাক্তারকে দেখাবে, হসপিটালে যে ঘন্টার পর ঘন্টা বসে থাকার প্রয়োজন নাই, সে কিন্তু ক্লিনিকে যেতে পারে। সো আমাদের অফিসাররা সেই ক্লিনিকও কাজ করে। আচ্ছা, এবং এই ক্লিনিকে যথেষ্ট ডাক্তার এবং যথেষ্ট পরিমাণ ডাক্তার আছে, এবং অন্যান্য ফ্যাসিলিটিস গুলো সেখানে আছে। সো এটা হচ্ছে এই জিনিসটা আছে। প্লাস যেহেতু এটা একটা বড় সংস্থা, নিউ ইয়র্ক সিটিতে 11টা হসপিটাল, ক্লিনিক সবকিছু মিলে, সেক্ষেত্রে আপনার ট্রান্সফারের ইয়েটা খুব ভালো। যেমন আপনি মনে করেন আপনি থাকেন একটা অঞ্চলে, আপনি এখন কাজ করেন, ঠিক আছে আমি তো খুব দূরে হয়ে যাই আমার বাড়ির থেকে, আমি কাছাকাছি কোনো একটা হসপিটাল বা ক্লিনিকে কাজ করবো, আপনি কিন্তু খুব সহজেই কিন্তু ট্রান্সফার হতে পারেন। বাট আপনাকে মাস্ট 1 বছর কাজ করতে হবে আগে। 1 বছর কাজ করার পরে আপনি যে কোনো সময় আপনার নিকটতম কোনো হসপিটালে, ওই নিকটতম হসপিটালে তো আপনার ভ্যাকেন্সি থাকতে হবে। ভ্যাকেন্সি মোস্ট লাইকলি থাকে, যেমন ওখান থেকে হয়তো একজন অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেল। সো ইন অ্যাভারেজে আপনাকে রাইট দেওয়ায় যদি কোনো ভ্যাকেন্সি নাও থাকে, আপনাকে অপেক্ষা করলে কিন্তু আপনি ভ্যাকেন্সি পাবেন। সো ট্রান্সফারের একটা সুবিধা আছে, যে আপনি শুধু একই জায়গায় সবসময় কাজ করতে হবে তা কিন্তু না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমি বলছিলাম যে আপনি বলছিলেন এর আগে যে কিভাবে জবটা পেতে হয়, না কি কি যোগ্যতা লাগে আপনি বর্ণনা করেছিলেন, কিন্তু আমি জানতে চাচ্ছি এবার যে কিভাবে এটা পেতে হয়, অ্যাপ্লাই করতে হয় কিভাবে, কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হয়, এটা আগে একটু আপনার কাছে শুনি, প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা এক্স্যাক্টলি আপনার, আমি যেটা বলবো, স্টার্টিং প্রক্রিয়াটা মোটামুটিভাবে অন্য জবের মতোই। আপনাকে সিভিল সার্ভিস দিয়ে আপনি প্রথম ডিকাস ওয়েবসাইটে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এই জবের জন্য। অ্যাপ্লিকেশন করার পরে ডিকাস থেকে আপনাকে একটা জবের ইন্টারভিউর জন্য, আপনাকে একটা টেস্টের জন্য, রিটেন টেস্টের জন্য আপনাকে তারা চিঠি পাঠাবে অথবা ইমেল করবে। সো আপনি ওই পরীক্ষাটা দিয়ে আপনাকে মাস্ট 100-এ 70% আপনাকে পাস করতে হবে। পাস করার পরে এই জায়গায় আমাদের জবে কিছু জিনিসটার ডিফারেন্স আছে। সেই ক্ষেত্রে ল এনফোর্সমেন্টের ক্ষেত্রে আমি বলবো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেক। একটা নির্দিষ্ট সার্টেন টাইম লাগে তাকে ব্যাকগ্রাউন্ড চেক। এখন ব্যাকগ্রাউন্ড চেকটা আমরা অনেক সময় জিনিসটাকে হয়তো বুঝি না, সবার ক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেক একই রকম হয় না। মোস্ট লাইকলি ব্যাকগ্রাউন্ড চেক বলতে আপনি প্রিভিয়াস যে টাইমগুলো আপনি কাজ করছেন, জব করছেন বিভিন্ন জায়গায়, সেখানে আপনি কাজগুলো কেমন করছেন, কোথায় কোথায় কাজ করছেন, সেখানে কি আপনি কখনো ফায়ার হয়েছেন, আপনি কি সেখানে কোনো সাসপেন্ড হয়েছেন, আপনি কি সেখানে কোনো আপনার বিরুদ্ধে কোনো কমপ্লেন আছে, তারা এই জিনিসগুলো তারা দেখে সাধারণত। তো ব্যাকগ্রাউন্ড চেকে যখন আপনি পাস করে ফেলবেন, ব্যাকগ্রাউন্ড চেকে পাস করার পরে আপনাকে তারা সেখানে ড্রাগ টেস্ট করবে। ড্রাগ টেস্টের পরে তারা সেখানে তো ওরাল টেস্ট করবে। আমি বলবো আমাদের জবে এই পার্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা অন্য জবে এই জিনিসটা ইম্পর্টেন্ট না। সেটা হচ্ছে দেখেন সেখানে অ্যাপ্লিকেশনের সময় যখন অ্যাপ্লিকেশন করবে, সেখানে একটা শর্ত সেখানে আছে, তাদের বলা আছে রিকোয়ারমেন্টস, ইউ মাস্ট হ্যাভ টু বি আন্ডারস্ট্যান্ড অ্যান্ড বি আন্ডারস্টুড ইংলিশ। তো দ্যাট মিনস আপনি ইংরেজিতে কথা বলার সমর্থ আপনার থাকতে হবে, আপনি অন্যকে বোঝানোর সক্ষমতা থাকতে হবে, এবং অন্যের কথা আপনাকে বোঝার সক্ষমতা আপনার থাকতে হবে। এই ইন্টারভিউটা হয় হচ্ছে যখন নাকি তারা হায়ারিং পোল ডাকে, তখন তাদের একটা গ্রুপ থাকে, তাদের প্যানেল থাকে 3-4 জনের, সেখানে একজন এক এক ধরনের কোশ্চেন করবে। তাদের কোশ্চেনগুলোর অর্থ এই নয় যে আপনি অ্যান্সারটা আপনি জানেন কিনা, কোশ্চেনটার অর্থ
হচ্ছে আপনি কি আসলে তাদেরকে বুঝাইতে পারছেন কিনা কথাগুলা, আপনি কি তাদেরকে আসলে ঠিকমতো এক্সপ্লেইন করতে পারতেছেন কিনা, আপনি কি ঠিকমতো তাদের কথা বুঝতেছেন কিনা। এই জিনিসগুলোই তারা যাচাই বাছাই করে তারা ওই সময়টাই তারা ফাইনালি সিদ্ধান্ত নেয় যে আপনাকে তারা হায়ার করবে কি করবে না। যদিও তারপরে কিছু প্রসেসিং আছে, যেমন আপনাকে মেডিকেল করতে হবে, দেন আপনি ফর এক্সাম্পল আফটার দ্যাট ফাইনালি একাডেমিতে যেতে হবে, হ্যাঁ, একাডেমি কমপ্লিট করতে হবে। সো সেগুলি খুব একটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের জবে হায়ারিং পোলটা যখন কেউ ওখানে হায়ার হয়ে যায়, আমি বলবো যে সেখানে অলমোস্ট 90%ই এই জবটা করতে পারে, তারা সার্ভাইভ করতে পারে। খুবই সুন্দর। মোটামুটি আমরা একটা কিন্তু এখন অনেকে হয়তো বা ভাবছেন যারা দেখছেন টেলিভিশনের পর্দায়, তাহলে এটার নিয়োগ প্রক্রিয়াটি কবে আবার শুরু হবে বা আদৌ এখন চলছে কিনা? আচ্ছা, নিয়োগ প্রক্রিয়াটা এই ক্ষেত্রে এভরি মান্থ তারা কোনো সার্কুলার দেয় না, এভরি 2-3 মান্থ পর পর তারা একটা সার্কুলার দেয়, যদি তাদের লোক প্রয়োজন হয়। হ্যাঁ, যাদের যখন লোক প্রয়োজন হয় তখনই তারা দেয়। তবে মোস্ট লাইকলি জুলাই আর আগস্টে তাদের একটা নিয়োগ আসতে পারে, ওপেনিং আসতে পারে এই জবের জন্য। তাহলে যারা এই মুহূর্তে চিন্তা করছে, তাহলে তাদের জন্য আপনার পরামর্শ কি? তাদের জন্য পরামর্শ আমি বলবো, যারাই এই জবের জন্য ইন্টারেস্টেড তারাই মোটামুটি এখন থেকে তার যে পেপারস, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে আসছে তাদের যেই সিটিজেনশিপ এবং তাদের যেই পেপারসগুলোকে ইভ্যালুয়েশন করে রেডি করা, মেক শিওর তারা যখনই অ্যাপ্লিকেশনের সময় আসবে তারা সাথে সাথে অ্যাপ্লিকেশন করে দিতে পারবে, কারণ সেক্ষেত্রে তাদের কিন্তু ইভ্যালুয়েশনের পেপারসগুলো লাগবে। সে যে বাংলাদেশ থেকে পাস করছে তার এই যোগ্যতা আছে, সিটিজেনশিপ এবং তার যে ডেফিনেটলি তার নিউ ইয়র্ক সিটির রেসিডেন্স থাকতে হবে, তাকে তার আইডি লাগবে, ড্রাইভার লাইসেন্স লাগবে। এই জিনিসগুলো সে যদি আগে থেকে রেডি থাকে এবং যখনই তাকে এই ওপেনিং হবে জবটা, সাথে সাথে অ্যাপ্লাই করে দিলে, তবে এই ক্ষেত্রে যারা এখানে ভালো স্কোর করতে পারে তাদেরকে ওরা আগে ডাকে, স্কোর যারা একটু কম করে তাদেরকে তারা পরে ডাকে। সো পরীক্ষার জন্য মোটামুটি আগে থেকেই প্রস্তুতি নিলে যখনই পরীক্ষা আসবে তখন পরীক্ষা দিয়ে ভালো একটা স্কোর করার পসিবিলিটি থাকে। ইকবাল মোর্শেদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন ইকবাল মোর্শেদ, তিনি হসপিটাল পুলিশ অফিসার, এবং তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এই হসপিটাল পুলিশ অফিসার, যেটাকে স্পেশাল অফিসারও বলা হয়, এই পদের জন্য আপনারা কেন আগ্রহী হবেন এবং চাকরি পেতে হলে আপনাদের যোগ্যতা কি থাকা লাগবে এবং প্রস্তুতি এবং পরীক্ষার মধ্য দিয়ে ঠিক কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনারা শেষ পর্যন্ত চাকরিটি পেতে পারেন। নিশ্চয়ই খুব ভালো এবং দায়িত্বশীল পদ। আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য যারাই কাজ করেন, কিছু না কিছু ঝুঁকি থাকে, কিন্তু খুবই মহৎ একটি কাজ। আর্থিক দিক থেকেও আপনারা বেনিফিটেড হবেন, দেশের এবং সমাজের কাজ করবেন, ফলে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো একটি কাজ। আপনারা নিশ্চয়ই নজরে রাখতে পারেন এবং আগ্রহী হতে পারেন এই বিষয়ে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি আমরা খুব শিগগিরই। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আরো একবার। এ পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আছেন ডক্টর ইমরুল কবির। তিনি হচ্ছেন ডক্টর অফ ফিজিক্যাল থেরাপি এবং এটি অ্যাক্টিভ হিলিং ফিজিওথেরাপি যে প্রতিষ্ঠানটি আছে নিউ ইয়র্কে, এটির তিনি প্রতিষ্ঠাতা, সিইও, প্রেসিডেন্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে উনি কথা বলবেন, আপনারা জানেন যখনই উনি আমাদের অনুষ্ঠানে আসেন বিষয় ভিত্তিক তিনি আলোচনা করেন এবং ফিজিওথেরাপির বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। আজকেও উনি কথা বলবেন একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমি ব্যক্তিগতভাবেও খুব আগ্রহী শুনতে। হোয়াট ইজ দ্য শক ওয়েভ থেরাপি? শক ওয়েভ থেরাপিটা কি, এটি এবং এর সাথে সম্পর্কিত নানা বিষয় নিয়ে আজকে আমরা তার কাছ থেকে শুনবো। তো আপনার কাছেই যাই।
শকওয়েভ থেরাপিটা কি আসলে? জি, তো শকওয়েভ থেরাপিটা হচ্ছে একটা নতুন টেকনোলজি। আমরা জানি যে মেডিকেল ফিল্ড সময়ের সাথে সাথে উন্নত হচ্ছে, নতুন নতুন মেশিন আসছে, ট্রিটমেন্টও চেঞ্জ হচ্ছে, ওষুধ যেরকম চেঞ্জ হচ্ছে ঠিক সেরকমই আমাদের ফিজিক্যাল থেরাপি ফিল্ডের মধ্যেও কিন্তু মেশিনগুলো অনেক পরিবর্তন আসছে। আমি খুব ভালো এক্সাম্পল দিই, যেহেতু আমাদের বেশিরভাগ পেশেন্টরা বাংলাদেশে কোমর ব্যথা হলে ওনারা ট্রাকশন দিতেন, সবাই বলে যে ট্রাকশন ঘাড়ে কোমরে দিতেন। আমেরিকাতে গত 20 বছর ধরে কোনো ট্রাকশন মেশিনই পাওয়া যায় না, মানে ট্রাকশন আমাদের শিখায় না, করায় না এবং আমরা করি না। তো অনেক পরিবর্তন যেহেতু আসছে, মানে কি দরকার নেই, এটার দরকার নেই যেহেতু এটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত না বা এভিডেন্স বেস না। কিন্তু এখন একটা নতুন টেকনোলজি, এটাকে যেটা বললেন আপনি শক ওয়েভ, তো শক ওয়েভটা এখন একটা ট্রেন্ড। এটা একটা নতুন টেকনোলজি যেটা ব্যথা কমাতে, পুরানো ব্যথা কমাতে বিশেষ করে খুবই উপকারী। এবং এটাকে সংক্ষেপে আমরা বলি শক ওয়েভ, কিন্তু এটা আরেকটা নাম হচ্ছে রেডিয়াল পালস ওয়েভ থেরাপি। তো এটা বিষয়টা হচ্ছে যে সাউন্ড এনার্জি যখন খুব ফোর্সফুলি দেওয়া হয় এবং খুব হাই ফ্রিকোয়েন্সিতে দেওয়া হয় তখন টিস্যুর ভিতরে যায়, টিস্যুর ভিতরে তারা ভাইব্রেশন তৈরি করে। যেরকম সাউন্ড আপনি দেখবেন যে স্পিকারের সামনে দাঁড়ালে শরীর কাঁপে না, ভাইব্রেশনে, ঠিক সেরকমই এই সাউন্ডটাকে তারা এমন ভাবে প্রসেস করছে যে স্পেসিফিক একটা লিমিটেড এরিয়াতে এরকম ভাবে এটা ভাইব্রেশন ক্রিয়েট করে লেয়ার বাই লেয়ার আমাদের বডিতে, যে টিস্যুগুলো তখন মাইক্রো ইনজুরি বা মাইক্রো টিয়ার হয় আমরা সেটাকে বলি, তাহলে নতুন করে রিপেয়ার করতে পারে টিস্যুগুলো, পুরানো টিস্যুগুলো। এখন শক ওয়েভে যেটা করা হয়, মেশিনটা আমি আজকে আনতে চাচ্ছিলাম আমাদের দর্শকদের দেখানোর জন্য, কিন্তু মেশিনটা এতই বড় যে মেশিনটা আমার গাড়িতে অ্যাকচুয়ালি জায়গা হয়নি। বাট আমি মেশিনটা একটু ডিসক্রাইব করি। মেশিনটা অ্যাকচুয়ালি চারকোনা একটা বক্সের মতো, সেখানে আমাদের বেশ কিছু জিনিস কন্ট্রোল করতে হয়, কতটা ফোর্সে আমরা দিতে পারি, কতটুকু ভাইব্রেশন দেব এবং কতক্ষণ দেব। এবং ওটার সাথে একটা হেড থাকে, আমরা বলি হেডটা আমরা স্কিনের উপর লাগাই যেখানে ব্যথা বেশি ফিল করে। তো যেটা হয় যে ওই যখন মেশিনটাকে অন করি, হেডটা অনেকটা বন্দুকের মতো দেখতে, তখন আমরা সুইচটা চাপলে ওখান দিয়ে বেসিক্যালি সাউন্ড এনার্জিটা পাস করে। যখন পাস করে কিছু সাউন্ড এনার্জি তো শরীরের ভিতরে যায়, আবার আমরা শব্দটাও শুনতে পারি, শব্দটা অনেকটা টাক 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 এরকম আওয়াজ হয়। এবং প্রতিবার যখন সাউন্ড এনার্জিটা এত ফোর্সে শরীরের ভিতরে যাচ্ছে তখন অনেকটা হাতুড়ি পেটানোর মতো ফিলিং আসে শরীরের উপর, হাড়ের উপর বিশেষ করে বেশি, যেহেতু হাড়টা শক্ত জিনিস, মাসলটা বা চর্বি আমাদের নরম জিনিস। তো দেখা যায় হাড়ের উপর বিশেষ করে আসলে তখন একটা ব্যথা পায় পেশেন্ট। ওই ব্যথাটা পেশেন্টরা জিজ্ঞেস করে কতটুকু ব্যথা পাবো। আমি বলি যে ব্যথাটার ডেসক্রিপশনটা এরকম, যে রাবার ব্যান্ড যখন আমরা একটু ঢিলা করে ছেড়ে দেই তখন ঠাস করে লাগে, ঠিক সেরকমই ব্যথাটা ফিল হয়। কিন্তু এই ব্যথাটা খুব বেশিও না কমও না, কিন্তু ফিল করতে হবে পেশেন্টদের, কারণ এই ব্যথাটাই বোঝাচ্ছে যে কতটা ফোর্সে এনার্জিটা ভিতরে যাচ্ছে শরীরের। এখন আবারও আরেকটা জিনিস আমি পেশেন্টদেরকে বুঝাই যে আপনার যদি 10/10 বা 10/10 যদি আপনার সম্পূর্ণ অনেক বেশি ব্যথা থাকে আর 0 হচ্ছে ব্যথা না, তাহলে আপনার ব্যথাটা থাকবে অনেকটা 7-8 এরকমের মাঝে। তো আপনি আমাকে বলবেন যে কতটুকু ব্যথা আপনি সহ্য করতে পারছেন, ততটুকু ফোর্স আমি মেশিনটাতে দেব। মেশিনটা ট্রিটমেন্ট কিন্তু খুব বেশি লাস্টিং করে না, ট্রিটমেন্টটা সাধারণত 10 মিনিটের মধ্যে পুরো ট্রিটমেন্টটা কমপ্লিট হয়ে যায় একটা সেশন। সো খুব বেশিক্ষণ লাগে না, এবং চাইলেও কিন্তু আমরা বেশি দিতে পারবো না, কারণ একটা নির্দিষ্ট ফোর্স আছে। কারণ জিনিসটা হচ্ছে ওই টিস্যুটাকে সে কিন্তু ভেঙে ফেলছে, ভেঙে ফেলার ফলে টিস্যুটা কি হবে, ওই এলাকাতে ওই লোকাল যে এরিয়া যেখানে ব্যথা, সেখানে প্রচুর রক্ত আসবে, নতুন রক্ত, এবং রক্তকণিকাগুলোকে যে নতুন যে টিস্যু ড্যামেজ হয়েছে এটাকে আগের মতো করে নর্মাল করার চেষ্টা করবে, ভালো করার চেষ্টা করবে, সেভাবে টিস্যুটা ভালো হয়। সেই জন্য পেশেন্টদেরকে আমরা কয়েকটা জিনিস বুঝায় রাখি, যেহেতু এটা নতুন ট্রিটমেন্ট। সেটা হচ্ছে শক ওয়েভ দেওয়ার পরে 1-2 দিন আপনার ব্যথা একটু বাড়বে, অনেকটাও বাড়তে পারে, প্রয়োজন হলে ওষুধ খেতে হবে, আইস প্যাক দিতে হবে। আর ওই জায়গাটাতে অনেক সময় লাল হয়ে যায়, রক্ত জমাট হয়ে যায়, কারণ ওই জায়গাটা অনেকটা হাতুড়ি পেটানোর মতো, যেরকম আছে না যে আমরা থেতলায় যায়, ব্যথা পাই আমরা, ওই জায়গায় রক্ত জমাট হয়ে যায়, ঠিক সেরকমই জায়গায় জায়গায় একটু খন্ড খন্ড রক্ত জমাট হতে পারে। এগেন এগুলো স্বাভাবিক, তার মানে হচ্ছে মেশিনটা কাজ করছে। এবং এই ডোজটা নির্ভর করে যে শরীরের কোন জায়গায়। এখন বড় জায়গা হলে আমরা 4 থেকে 6 বার দিতে হয়, সপ্তাহে 1 দিন করে, কারণ খুব বেশি আমরা টিস্যুটাকে ড্যামেজ করতে পারবো না। কারণ প্রতিবার আমরা যেটা করছি অল্প অল্প করে টিস্যু ড্যামেজ করতেছি এবং টিস্যুটা নতুন করে তৈরি হচ্ছে। তো এটা 4 থেকে 6 সপ্তাহ, 4 থেকে 6টা ডোজের পরে পেশেন্টরা যাদের অনেক পুরানো ব্যথা, তারাও বলে যে তারা অনেকটা ব্যথা মুক্ত।
তো এই জন্য মেশিনটা নতুন টেকনোলজি, প্রাইসটা ওরকম হাই, এবং এটা মাত্র নতুন আসছে, এবং আমরা এটা আমার 4টা ক্লিনিকের মধ্যে শুধু একটা ক্লিনিকে আমরা এটা অফার করছি এখন জ্যাকসন হাইটসে, জানার জন্য যে পেশেন্টরা কিরকম রেসপন্স করে। আমাদের এটা তো আমরা সায়েন্টিফিক্যালি জানি যেটা কাজ করে, কিন্তু আমাদের পেশেন্টরা, আমাদের কমিউনিটি পেশেন্টরা, যেরকম মহিলারা যাদের শোল্ডারে ব্যথা, ফ্রোজেন শোল্ডার, হাত তুলতে পারছে না 2 বছর ধরে, তাদেরকে এটা দেওয়ার পরে তারা কি এরকম রেসপন্স করবে সেগুলো আমরা জানার জন্য, বোঝার জন্য আমরা শুধু একটা মেশিন দিয়ে এখন শুরু করছি। আচ্ছা, তো যারা ডক্টর হিসেবেও তো আপনার কাছে নতুন, তো এর জন্য আপনার একটা নিজস্ব, আপনার নিজেরও তো ট্রেনিং এর প্রয়োজন। জি জি জি, অ্যাকচুয়ালি মেশিনের কোম্পানি এসে, যেহেতু এটা $22,000 মেশিন একটা, তো তারা এসে কিন্তু আমাদের পুরো সেট আপ করা থেকে শুরু করে আমাকে এবং আমার স্টাফদেরকে ট্রেনিং দেওয়া সবকিছু তারা করেছে, এবং তারা কিন্তু এখনো ইন টাচে আছে যে কোনো হেল্প লাগবে কিনা, যেহেতু নতুন টেকনোলজি নতুন ভাবে ইউজ হচ্ছে পেইনের জন্য, পেইন ম্যানেজমেন্ট এবং আপনার ফিজিক্যাল মেডিসিন, এটা খুবই একটা নতুন টেকনোলজি। তো তারা ইন টাচে আছে সব সময়, এবং এই মেশিনের কয়েকটা ব্র্যান্ড আছে, যে ব্র্যান্ডটা আমরা চুজ করেছি সেটা আমেরিকাতে টপ ব্র্যান্ড, যেটাকে শাটানুগা বলে। শাটানুগা হচ্ছে ফিজিক্যাল মেডিসিন এবং পেইন ম্যানেজমেন্টের যে মেশিনগুলো তৈরি হয়, যেরকম ইউরোপে আমরা জানি রাফ নামে জার্মানির একটা খুব নাম করা কোম্পানি আছে, ঠিক সেরকম আমেরিকাতে হচ্ছে শাটানুগা। তো সেই কোম্পানি মেশিন আমরা ইউজ করছি। আচ্ছা, খুব সুন্দর। এবার আমি একটু ধাপে ধাপে আরো কয়েকটি প্রশ্ন তাহলে করেই ফেলি আপনাকে। জি। তো কারা মূলত এটার জন্য অনেক টাইপের ব্যথা নিয়েই তো আপনার কাছে যায়, কিন্তু ধরুন আমি কোন পর্যায়ে গেলে আমি বলবো আমার এই থেরাপি, বা আপনি বলবেন তোমার এই থেরাপি লাগবে? প্রশ্ন। যেরকম আমাদের এসেই অনেকে বলে যে আমার 2 দিন ধরে ব্যথা, আমি শুনছি আপনার কাছে মেশিন আছে, আমি মেশিনটা ইউজ করতে চাই, তাকে তো আমি এটা দিব না। 2 দিনের ব্যথা, 1 সপ্তাহের ব্যথা, 1 মাস ধরে ব্যথা, আপনারা নর্মাল চিকিৎসা নেন, নর্মাল চিকিৎসা নিলেই যদি আপনারা ভালো হয়ে যান, কেন এই মেশিনে যাবেন? কারণ এই মেশিনটা একটু অ্যাগ্রেসিভ। তো এই জন্য যে সমস্ত ব্যথা আপনার ঔষধে ভালো হচ্ছে না, থেরাপিতে, রেগুলার থেরাপিতে আমাদের ভালো হচ্ছে না, লেজার, আল্ট্রাসাউন্ড, এগুলো কিছুতেই ভালো হচ্ছে না, অনেক পুরানো হয়ে গেছে, সেই সমস্ত রোগীদেরকেই আমরা প্রায়োরিটি দিচ্ছি। যেরকম আমি একটা এক্সাম্পল দিই, আমাদের ব্রুকলিনের একজন পেশেন্ট, উনি গত 2 বছর ধরে ওনার পায়ের পাতাতে ব্যথা, এবং উনি ডাঙ্কিনে কাজ করেন, উনি সপ্তাহে 5 দিন ডাঙ্কিনে কাজ করেন, এবং উনি ব্যথার জন্য ইনজেকশন নিয়েছেন গত 2 বছরে। আমাদের এখানেও থেরাপি নিয়েছেন, যখন থেরাপি নেন, যতদিন থেরাপি নেন উনি ভালো থাকেন, কিন্তু উনি তো জীবনভর থেরাপি নিতে পারবেন না, কন্টিনিউ করতে পারবেন না, তাই না? ওনার বয়সও বেশি না। তো কিন্তু ওনাকে তখন আমি বললাম যে যদিও আপনি ব্রুকলিনের পেশেন্ট, উনি বলে যে আমাকে ছুটি নিয়ে কাজের থেকে, ডাঙ্কিন থেকে আসতে হবে আপনাদের জ্যাকসন হাইটস এই মেশিনের জন্য। তো উনি মাত্র 2টো থেরাপি নিলে, 2টো থেরাপিতে ওনার 50% ব্যথা নাই, এবং যেটা উনি গত 2 বছর কল্পনাও করতে পারে নাই। উনি প্রথম থেরাপি নেওয়ার পরে বলতেছে যে ডক্টর ভাই আমার তো 20% ব্যথা নাই, আমার ব্যথা আছে কিন্তু অসহনীয় না, এই জন্য আমি সেকেন্ড ট্রিটমেন্টের পরে ওনার 50% ব্যথা কমে গেছে। তো এই ধরনের যে রেসপন্স আমরা পাচ্ছি এবং মহিলাদের থেকে তারা সাহস করে নিচ্ছে, এটাই আমি বলবো যে একটা মিরাকল। এবং আমাদের ভালো লাগে যে যেটা আমরা এতদিন ভালো করতে পারিনি, সেটা আমরা একটা মেশিনের দিয়ে ভালো করতে পারছি। ওকে ওকে। তো এখন এই যে শক ওয়েভ থেরাপি দেওয়ার জন্য যে মেশিনটা আপনারা ব্যবহার করেন, তো সেই মেশিনটির ব্যবহার করার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা? জি, সাইড এফেক্ট। জি, সাইড এফেক্ট হচ্ছে, প্রথমত হচ্ছে যখন আমরা মেশিনটা ইউজ করছি তখন ওই জায়গাটাতে প্রচন্ড ব্যথা লাগে, বিশেষ করে যেখানে হাড় আছে, যেরকম অনেকে হাঁটু ব্যথার জন্য আছে, হাঁটুর চারপাশে কিন্তু হাড়, বোনি প্রমিনেন্স যেটা আমরা বলে কি, তারপরে যে হাতের ছোট ছোট জয়েন্ট গুলো, তারপর শোল্ডারের যে হাঁটিটা, তো সেখানে আমাদের ওই মেশিনটা দিতে গেলেই পেশেন্ট ব্যথা ফিল করবে, তখন মনে হবে যে হাতুড়ি দিয়ে জায়গাটাকে বাড়ি দেওয়া হচ্ছে, জায়গাটা অনেকটা লাল হয়ে যাবে, 1-2 দিন ব্যথা একটু বাড়বে। তো এটা একটা পার্শ্ব প্রতিক্রিয়া। প্রথমত হচ্ছে যে থেরাপি দেওয়ার সময় ওনারা ব্যথা ফিল করবে, ব্যথাটাকে সহ্য করতে হবে, যদি ওনাদের এইটুকু ব্যথা সহ্য না হয় তাহলে এই থেরাপি দেওয়া যাবে না। আরেকটা হচ্ছে ওনাদের বুঝতে হবে যে ব্যথাটা কিছুটা বাড়বে, এবং এটাও একটা সাইড ইফেক্ট যে ব্যথা বাড়া কিছু দিনের জন্য, সেটাও যদি তারা সহ্য না করতে পারে তাহলে ওনাদের জন্য এই ট্রিটমেন্ট না। এবং কিছু কিছু ক্ষেত্রে তো আমরা এই ট্রিটমেন্ট ইউজ করতে পারি না, যেরকম প্রেগনেন্ট মহিলাদের বেলায় লাংসের চারপাশে, হার্টের চারপাশে, ব্রেইনের চারপাশে, আমাদের মেরুদণ্ডের ঠিক মাঝখানটায় যেখানে আমাদের স্পাইনাল কোর্ড, তো এই সমস্ত এরিয়াতে আমরা এই মেশিনটা ইউজ করতে পারি না, যেহেতু এটা যে কিছুক্ষণ আগে বললাম যে খুব ফোর্স দিচ্ছে এবং শরীরের ভিতরে যাচ্ছে, মানুষ এটা ফিল করছে, তো সেন্সিটিভ এরিয়াতে দেওয়া যায়। আপনি কিছুটা ধারণা দিয়েছেন কোথায় কোথায় আপনারা ব্যবহার করেন না, কিন্তু মোটা দাগে এর বাইরে কারা এটার জন্য এলিজিবল না, যে না এই থেরাপিটা তারা নিতে পারবে না, মানে কোন কোন ধরনের পেশেন্ট? সরি, যারা হচ্ছে বাচ্চারা পারবে না, বাচ্চাদের তো নরমালি ব্যথা ওইভাবে হয় না। জি জি জি, বাচ্চা শিশুরা যেরকম পারবে না, যারা খুব বেশি বয়স্ক তাদের জন্য প্রযোজ্য না,
এবং যারা যাদের ব্যথা আছে এবং ব্যথা বাড়লে তারা সহ্যের মধ্যে না, তারা মনে করে বা সহ্য করতে পারবে না, তাদের জন্য না। অনেকে আছে যে ঘাড়ের ব্যথা, এবং ঘাড়ের ব্যথাটা বলছে যে একদম মাথার কাছাকাছি, সেই ব্যথা সেখানে আমি দিতে পারবো না কারণ ব্রেনের খুব কাছাকাছি। তো এই সমস্ত পেশেন্টদের বেলায় এটা প্রযোজ্য না। তারা রেগুলার থেরাপি নিতে পারবে, তারা অন্যান্য চিকিৎসা নিতে পারবে ব্যথার জন্য, কিন্তু তারা শক ওয়েভ নিতে পারবে না। এটা তো ইলেকট্রিক ইয়াতে মানে বিদ্যুতের মাধ্যমে করা হয়, এবং এটা সেফটি প্রিকশন সবই তো আপনারা সেভাবে মেইনটেইন করাই তো সেটাতে না? এক্স্যাক্টলি। আচ্ছা, মানে এখন এই যে থেরাপিটা, এই থেরাপিটার মানে আপনি কয়েকটি উদাহরণ দিলেন যে এটা ভালো কাজ করছে, তারপরেও আমরা জানতে চাই যে এটা আপনি কি পর্যবেক্ষণ বা আপনি অবজারভেশনে রেখেছেন এটা মানুষ কেমন মানে সাহায্য পাচ্ছে এটা থেকে? এখন আমি সরি, নেস ওকে, হ্যাঁ সরি, এ পর্যন্ত আমরা যেটা দেখলাম, যেরকম এখন পেশেন্ট একজনের থেকে আরেকজনের শুনে তো আরো উৎসাহিত হচ্ছে, এবং অনেক সময় আমরা পেশেন্টকে দিতে চাচ্ছি না, কিন্তু যেহেতু তারা উৎসাহিত হচ্ছে আমরা তখন তাদেরকে লো ডোজ দিয়ে শুরু করছি। এবং এই পর্যন্ত প্রায় সবগুলো পেশেন্ট, যেরকম একজন পেশেন্ট গতকালকে উনি একটু হেলদি, এবং যেহেতু ওনার শরীরে ওয়েটটা বেশি, তো ওনাকে আমরা খুব হাই ডোজ অ্যাকচুয়ালি প্রথম দিনেই দেই, এবং যেহেতু ওনার ওয়েট বেশি, ওনার কোমর ব্যথাটা অনেক দিন থেকে যাচ্ছিল না, কিন্তু উনি প্রথম দিন থেরাপি নেওয়ার পরে, চিকিৎসাটা নেওয়ার পরে উনি বলছে যে ওনার ব্যথা অনেকটুকুই, উনি অনেক হালকা বোধ করছে। তো আমরা সাথে সাথে রেজাল্ট পাচ্ছি, ইফেক্টটা পাচ্ছি, এবং আমি খুবই পজিটিভ যে এই মেশিনটা যেহেতু আমরা জ্যাকসন হাইটস দিয়ে শুরু করছি এবং আমরা পজিটিভ রেজাল্ট পাচ্ছি, আমরা অন্যান্য ক্লিনিকেও পেশেন্টদেরকে এটা অফার করতে পারবো। আচ্ছা, আর কারা হার্টের পেশেন্ট যারা, তারা এটা নিতে পারবে? তাদেরকে আমরা দিচ্ছি না, যেহেতু এটা খুব ফোর্স শরীরে যায়, খুব বয়স্ক পেশেন্টদেরকে দিচ্ছি না। তো কিন্তু হার্টের পেশেন্ট যেরকম যাদের শুধু কথা যাদের পেস মেকার আছে তাদেরকে আমরা দিচ্ছি না, কিন্তু যাদের ক্যাবেজ বলি আমরা, ওপেন হার্ট সার্জারি যাদের হয়েছে তাদেরকে আমরা দিতে পারবো, তাদের জন্য সেফ, তাদের জন্য সেফ, সমস্যা নাই, তাদের জন্য সেফ। রিং যাদের পরানো তাদের জন্য সেফ, ডায়াবেটিস বা অন্য কোনো ডায়াবেটিস পেশেন্টদের জন্য সেফ, কোনো সমস্যা হবে জি, তাদের জন্য আলাদা আলাদা আমাদের চার্ট ঠিক করা আছে যে কত ডোজ, এবং সেভাবে আমরা দিচ্ছি। খুবই সুন্দর। তো এটার ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কি এটাই অ্যালাউ করে? কিছু কিছু ইন্স্যুরেন্স কভার করে, কিন্তু কারণ এটা নতুন ট্রিটমেন্ট, তো এটা নিয়ে আমরা কিছু প্রবলেম ফেস করছি, যেহেতু বিভিন্ন পেশেন্টের বিভিন্ন রকম ইন্স্যুরেন্স থাকে। তো আমরা যেই পেশেন্টদের ইন্স্যুরেন্স কভার করছে না, এবং আরেকটা জিনিস আমরা ফেস করছি যে একটা পেশেন্ট হয়তো ফিজিক্যাল থেরাপি বা অন্য চিকিৎসা অন্য জায়গায় নিচ্ছে, তারা আমাদের কাছে আসতে চায় শুধুমাত্র শক ওয়েভের জন্য, তাদের জন্য আমরা ক্যাশ অফার করছি, এবং যে সমস্ত ইন্স্যুরেন্স কভার করছে হেলথ ফার্স্ট এবং ফিডালিস কেয়ার, তাদেরকে আমরা ইন্স্যুরেন্সের মাধ্যমে দিচ্ছি। আর এই ক্যাশ অফার করছেন যে সেটার খরচটা কিরকম হবে তাইলে? সেটার খরচটা হচ্ছে প্রতি সেশনে তাদের $40, আমরা খুব মিনিমাম একটা চার্জ রাখছি। ঠিক এই ট্রিটমেন্টটাই যখন আপনি ম্যানহাটনে কোনো ট্রিটমেন্ট অফার করছে, তারা $80-100 করে চার্জ করছে প্রতি সেশনে। বুঝতে পারছি। তো আমরা যেহেতু নতুন, আপনি মোটামুটি খুব সুন্দর করে শক ওয়েভ থেরাপির কথাটা আমাদেরকে বলেছেন, তারপরেও আমাদের দর্শকদের জন্য আপনার যদি আরো কিছু বলার থাকে, একটু সহজ ভাষায় যদি আরেকটু আমরা কোন কোন সমস্যা আমরা বোধ করলে কিভাবে এইটাতে যাব, এটা যদি একটু আমাদেরকে আরেকবার। প্রথমত হচ্ছে দর্শকরা, আপনাদের যদি ব্যথা থাকে, পুরোনো ব্যথা বিশেষ করে, আপনারা ওষুধ, ইনজেকশন, ফিজিক্যাল থেরাপি এগুলো ট্রাই করার পরেও দেখা যাচ্ছে ব্যথা যাচ্ছে না, অনেকের ক্ষেত্রে হয়তো মাইনর সার্জারি, শোল্ডার বা নিতে যেটা আমরা বলি আর্থ্রোস্কোপিক সার্জারি করা হয়েছে, আপনাদের ব্যথা কিছুতেই যাচ্ছে না, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনি প্রথমত আপনার ডক্টরের সাথে কথা বলে ফিজিক্যাল থেরাপিতে আসতে পারেন। আপনাকে ফুল ইভ্যালুয়েশনের পরে বা আমি যাচাই বাছাইয়ের পরে তারপর ডিসাইড করবো যে আপনার জন্য শক ওয়েভ প্রযোজ্য কিনা। এবং আমি যেভাবে আপনাকে ডিসক্রাইব করলাম শক ওয়েভটা কিছুক্ষণ আগে, যে বললাম, বুঝালাম যে শক ওয়েভ ট্রিটমেন্টে কিভাবে যাবে, ধাপে ধাপে আমাদের ওভাবে আগাতে হবে। তো আপনাকে অনেকটা একটা কোর্সের মধ্যে আসতে হবে। হঠাৎ করে একদিন আপনি শক ওয়েভ নিলেন, 2 মাস আপনি আসলেন না, ওভাবে কিন্তু হয় না ট্রিটমেন্টটা। এবং ট্রিটমেন্টটা যেটা আমি বললাম, যে ট্রিটমেন্টটা নতুন করে আপনার টিস্যুকে কিন্তু ইনজুরি করে, আবার রিপেয়ার করে, আবার ইনজুরি করে, আবার রিপেয়ার করে, এভাবে আপনার টিস্যুকে সম্পূর্ণ ভালো করার চেষ্টা করে। এখন আবার বলছি, এটা চেষ্টা, এটা একটা চিকিৎসা। এখন চিকিৎসা অনেকের বেলায় কাজ করছে, তার মানে আপনার বেলায় যে কাজ করবে 100% সেটা কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারছি না, কোনো কিছুই
গ্যারান্টি দেওয়া যায় না, কিন্তু তারপরেও পেশেন্টরা ভালো ফিল করছে, তারা বেটার ফিল করছে। আপনার পুরানো ব্যথা যদি 50%ও কমে, যদি আপনি 80%ও কমে, আগের থেকে যদি আপনি মুভমেন্ট আরো ক্লিয়ার থাকে, সহজ হয়, তাহলে আমি বলবো যে এই চিকিৎসাটা আপনার জন্য সার্থক এবং আপনার জন্য উপকারী। তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে এই চিকিৎসা নিয়ে, শকওয়েভ নিয়ে, যেহেতু এটা একটা নতুন চিকিৎসা, আপনি হয় আমার অ্যাক্টিভ হিলিং ফিজিক্যাল থেরাপির যে ফেসবুক পেজ, সেখানে আমরা প্রচুর ভিডিও ছাড়ছি, এমনকি পেশেন্টদেরকে কিভাবে দিচ্ছি দেখাচ্ছি, এক্সপ্লেন করছি, সেগুলো আমি ভিডিও আপলোড করছি, যেহেতু পেশেন্টদের প্রচুর প্রশ্ন এটা নিয়ে। আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের ক্লিনিকে কল দিলে আপনি যদি প্রশ্ন থাকে সেটা নিয়েও আপনি প্রশ্ন করতে পারেন যে আপনি কি আসতে পারবেন কিনা। আরেকটা যেটা বেসিক্যালি আমরা ফেস করছি সেটা হচ্ছে আমাদের কমিউনিটির প্রচুর বয়স্কদের কিন্তু হোম কেয়ার ইন্স্যুরেন্স, এখন হোম কেয়ার ইন্স্যুরেন্স গুলো কিন্তু এটা কভার করে না, এটা একটা আমরা প্রবলেম ফেস করছি। তো কিন্তু তারপরেও যদি আপনাদের প্রয়োজন হয় আমরা কোনো না কোনো ব্যবস্থা, একটা বুদ্ধি বের করা যাবে, আমরা একটা ব্যবস্থা করব আপনাদের জন্য। আজকে শেষ প্রশ্নটা আজকের জন্য, যে এটা ঠিক শকওয়েভ থেরাপি নিয়ে না, যদি আপনার কিছু এটা নিয়ে আরো বলার থাকে আপনি বলতে পারেন, এটা শেষ করতে পারেন। আর এটা হচ্ছে যে আসলে ফিজিক্যাল থেরাপি ভালো সুস্থ মানুষ, সেই অর্থে ব্যথা নাই, তাদেরও কি বিভিন্ন সময়ে নানা থেরাপি নেওয়া দরকার সুস্থ থাকার জন্য? আগ বাড়ায় যাওয়ার দরকার নাই, দরকার নাই। আমি বলবো যে থেরাপি দরকার নাই, প্রথমে হচ্ছে ব্যায়ামের দরকার, এক্সারসাইজ দরকার, শরীর নাড়াতে হবে, যেন থেরাপি না লাগে জীবনে। আমি তো থেরাপি কেন, কোনো চিকিৎসাই যেন না লাগে, ঔষধি যেন না লাগে, ডাক্তারি যেন না লাগে। দেখেন জিনিসটা হচ্ছে কি, আপনাকে এখনই জীবনের সময় বের করতে হবে আপনার স্বাস্থ্যের, আপনার ভালো থাকার জন্য। যদি এখন সেই সময়টা না বের করেন, আমি বলবো যে ফিউচারে আপনাকে সময় বের করতে হবে শুধু ডাক্তার ভিজিট আর চিকিৎসার জন্য, তাই না? তখন দেখি যে আমি বয়স্কদের শুধু ডাক্তারদের দুয়ারে দুয়ারে ঘুরছে, তারা প্রতিদিন কোনো না কোনো তাদের অ্যাপয়েন্টমেন্ট, তাদের জীবনের অর্ধেক সময় নষ্ট হচ্ছে এই বুড়ো বয়সে শুধু ডাক্তারদের ভিজিট করে করে। কিন্তু এই সময়টাই যদি তারা আগের জীবনে তাদের মানে ইয়াং সময় যদি তারা মুভমেন্ট, তারা এক্সারসাইজ, তারা সুস্থ থাকার জন্য ইউজ করতো, তাহলে কিন্তু সারা এবং খাদ্যাভ্যাস, এই বয়সে তাদের কোনো স্বাস্থ্য সমস্যা থাকতো না, হয়তো তাদের ব্যথাও থাকতো না, তারা সুস্থ জীবন যাপন করতো সারা জীবন। কি সুন্দর করে বললেন, না? ভালো, খুব সুন্দর, থ্যাংক ইউ, খুবই সুন্দর। ওইরকম আর কি, যে যদি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধটার শাস্তি হচ্ছে সরি বলে দেওয়া, সরি মানে এত ছোট ছোট অপরাধ হবে এই পৃথিবীতে, যে সরি বললেই শেষ, তার মানে কোনো অপরাধী হবে না, সেখানে কোনো থানা নাই, পুলিশ নাই, কোর্ট কাচারি নাই। এটা একটা কল্পনার জগৎ। তারপরও আপনার পরামর্শটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ আসলে একটু চেষ্টা করলে বেটার থাকা যায়। কিছুদিন আগে আমি দেখলাম 102 বছরের এক বৃদ্ধাকে দেখে আমি অবাক, সুস্থ, এখানে জি সেটাই। এবং থাকা যায়, সত্যি থাকা যায়। মানুষ অনেকটা, এটা মানুষের ভুল ধারণা যে বয়স হলে মেমোরি নষ্ট হয়ে যায়, বয়স হলে মানুষের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়, মানুষের মুভমেন্ট নষ্ট হয়ে যায়। হয় না, কারণ জিনিসটা হচ্ছে আপনার লাইফস্টাইল আপনাকে বয়স্ক করে তুলছে। বয়সের নাম্বার বাড়ুক তার মানে এই না যে 50, 60, 70 বয়সে আপনাকে বিছানায় পড়ে যেতে হবে, হুইলচেয়ারে ব্যথা সহ্য করতে হবে, অ্যাকচুয়ালি করতে হবে না। এটা আপনি করছেন কারণ আপনার 30, 40, 50 বছরে যেই ভুল ধরনের জীবন যাপন করছেন সেটার ভোগান্তি আপনাকে করতে হচ্ছে এখন। কিন্তু আপনি যদি সুস্থভাবে জীবন যাপন করেন তাহলে কিন্তু করতে হবে না এটা আপনাকে। ডক্টর ইমরুল কবির, আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। জি প্রিয় দর্শক, আমরা অ্যাক্টিভ হিলিং ফিজিওথেরাপির যিনি প্রতিষ্ঠাতা ডক্টর ইমরুল কবির, তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তিনি আসলে শক ওয়েভ থেরাপি সেটি নিয়ে যেমন কথা বলেছেন, সুস্থ থাকার জন্যে আপনাদেরকে শরীর চর্চা এবং নিয়মিত ব্যায়াম, খাদ্যাভ্যাস এগুলোও যে জরুরি, এটি আসলে তিনি আমাদেরকে আজকে তুলে ধরলেন। আশা করছি আপনাদের কাজে দেবে। সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।